শুরু করছি সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের চতুর্থ তথা শেষ প্রবন্ধ আড্ডার চতুর্থ পর্ব। সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে: আমেরিকার ভার্জিনিয়াতে, গ্রীষ্মের মেসোডোট অঞ্চলে এবং রুশের কৃষ্ণ সাগরের পাড়ে। খুব সহজ সরল ভাষায় পরিষ্কারভাবেই বলা হচ্ছে যে সিগারেটের যে তামাক তা প্রধানত জন্মায় কোথায় কোথায়? ভালো তামাক জন্মায় আমেরিকার ভার্জিনিয়াতে, দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আটলান্টিক অঞ্চলের একটি অঙ্গরাজ্য এই ভার্জিনিয়া, গ্রিসের মেসোডোট অঞ্চলে, গ্রিসের মেসিডোনিয়া অঞ্চল নামে বেশি খ্যাত, আর রুশের কৃষ্ণ সাগরের পাড়ে। রুশ মানে রাশিয়া, তার কৃষ্ণ সাগরের পাড়ে এই তামাক বেশি জন্মায়। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের আটলান্টিক অঞ্চলের যে প্রস্তুত তামাক তাই সাধারণত ভার্জিনিয়া নামে খ্যাত এবং সেটাই ভারতীয়রা খেয়ে থাকে। কিন্তু কিন্তু এই গ্রিক তামাক এদেশে টার্কিশ এবং ইজিপশিয়ান নামে প্রচলিত। গ্রিক যে তামাক তা তুরস্ক দেশীয়, টার্কিশ হচ্ছে তুরস্ক দেশীয় এবং ইজিপশিয়ান নামে পরিচিত। তার কারণ একদা গ্রিসের উপর আধিপত্য করত তুর্কি, এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তাম্বুলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। তারা গ্রিসের লোকেদের এই যে তুর্কিতে এসে বা টার্কিশদের কাছে এসে তামাক পেঁচিয়ে কাগজে করে খাওয়া, সেটাই কিন্তু এখানে একটা বড় ব্যাপার হয়ে দেখা দিচ্ছে যে তাদের সঙ্গে সম্পর্কের নিরিখে এরা এই সিগারেট বেশি বানাতো বা খেত। ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের বৃহত্তম একটা শহর। মিশরও এখন তুর্কির কবজাতে। মিশর প্রাচীন একটা শহর, ঐতিহাসিক শহর, সেটিও এখন তুর্কি অর্থাৎ তুরস্কের কবজার মধ্যে আছে। তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন, আর সেই কারণে তুর্কিরা কিছুটা তামাক মিশরে পাঠিয়ে দিতেন। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মাখিয়ে দিয়ে যে অনবদ্য রসনলি নির্মাণ করলেন তারই নাম ইজিপশিয়ান সিগারেট। অনবদ্য রসনলি অর্থাৎ এই সিগারেটকে রসনলি বলতে চাওয়া হয়েছে প্রবন্ধে। অনবদ্য অর্থাৎ তুর্কির সঙ্গে যে তামাক মেশানো হচ্ছে, তুর্কি দেশের সঙ্গে মিশরের তামাক, এবং তা গ্রিসের সঙ্গে মিশ্রণ হয়ে একটা সব কিছু মিলিয়ে নতুন ধরনের ইজিপশিয়ান সিগারেট তৈরি করা হলো, যেটাকে বলা হচ্ছে তারই নাম ইজিপশিয়ান সিগারেট। তারপরে বলা হচ্ছে, নিশ্চয়ই লক্ষ্য করেছেন চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখা হয় তবে ফোড়নের ঝাঁকে এটা ঝাঁঝই হবে, চা বরবাদ হয়ে যায়। অর্থাৎ চায়ের গন্ধের সঙ্গে ফোড়নের গন্ধ মিশে চায়ের যে সুঘ্রাণ সেটা বিনষ্ট হয়ে যায় বলে এখানে বলতে চাওয়া হয়েছে। অর্থাৎ আর কিছু না হোক, খুশবাইটি আতুর ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতো প্রাণ ত্যাগ করে। অর্থাৎ বাচ্চাকে নুন গালে দিলে যেমন বাচ্চা মরে যায়, তার বাঁচার তেমন কোনো আর সুযোগ থাকে না, ঠিক তেমনিভাবেই এই চা যেন শিশু, তার মধ্যে ফোড়নের ঝাঁঝ ঢুকে গিয়ে তার সুবাস ঘ্রাণ বিনষ্ট হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। মালজাহাজ আসলে পণ্যবাহী জাহাজকেই মালজাহাজ বলে বলা হয়, তাই এখানে প্রাবন্ধিক মালজাহাজ বলে বর্ণনা করেছেন। মালজাহাজ লাদাই করা মানে বোঝাই করা যে অফিসারের কর্ম তিনিও বিলক্ষণ জানেন, অর্থাৎ শ্রমিক শ্রেণীর প্রতিনিধি এই অফিসারকে বলা হচ্ছে যে তিনিও সে কথা বিলক্ষণ জানেন। যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে তাতে করে গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না। অর্থাৎ এই কাঁচা
তামাকের সঙ্গে ভর্তি করা যদি অন্য কোনো গন্ধওয়ালা দ্রব্য থাকে তাহলে তার সর্বনাশ। পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়, অর্থাৎ তামাক সেখানে বিনষ্ট হয়ে যাওয়ার বা তামাকের গন্ধ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবাইয়ে মজানো অতীব কঠিন কর্ম। কি বলা হচ্ছে না, বলা হচ্ছে তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটের খুশবাইকে মজানো অতীব কঠিন কর্ম, অর্থাৎ তামাক নষ্ট না হয়ে গেলে সিগারেটের মধ্যে সেই সুন্দর সুঘ্রাণ আসে না। সিগারেটে এক ফোঁটা ইউক্যালিপটাস তেল ঢেলে সেই সিগারেটকে ফুঁকে দেখুন, এক ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে। অর্থাৎ ইউক্যালিপটাসের তেল, যা সিগারেটের ক্ষতি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তো সেটা পরীক্ষা করে দেখার কথা প্রাবন্ধিক বলছেন যে কিভাবে এই সুগন্ধির সঙ্গে সংমিশ্রণে অন্য দ্রব্যের কতটা ক্ষতি সাধন হতে পারে। 5 বছরের বাচ্চাও তখন সে সিগারেট না কেশে অনায়াসে ভস করে ফুঁকে যেতে পারে, অর্থাৎ ছোট শিশুও তখন সেই সিগারেট টানতে আর কোনো সমস্যায় পড়বে না। বস্তুত বড্ড বেশি ভেজা সর্দি হলে অনেকে এই পদ্ধতিতে ইউক্যালিপটাস সেবন করে থাকেন, যারা সিগারেট সইতে পারেন না তারা পর্যন্ত। অর্থাৎ যারা সিগারেট সহ্য করতে পারে না, তার যে ক্ষতিকর প্রভাবটা সেটা তাদের শরীরের ওপরে, মনের ওপরে প্রভাব ফেলে, সেক্ষেত্রে এই ইউক্যালিপটাসের তেল যে বিনষ্ট করে দেয়, তাতে আর সেটা সাধারণ বস্তুতে পরিণত হয়ে যায়। তার যে গ্র্যাভিটি, তার যে একটা মাদকতা, তার যে একটা আমেজ, সেই আমেজ বা মাদকতাটা আর থাকে না। বরঞ্চ এমন গুণী আছেন যিনি অ্যাটম বমের মাল মশলা মেশানোর হাল হকিকত জানেন। বরঞ্চ কথার অর্থ হল তথাপি বা অপেক্ষাকৃত বলে বলা যেতে পারে। এমন গুণী আছেন, মানে এমন অনেক গুণীও আছেন যিনি অ্যাটম বোমের মাল মশলা মেশানোর হকিকত জানেন। অর্থাৎ অ্যাটম বোম কীভাবে তৈরি হয়। অ্যাটম বোম হচ্ছে পারমাণবিক বোমা। আধুনিক যুগের সবচেয়ে বড় মারাত্মক অস্ত্র হচ্ছে এই অ্যাটম বোমা। তো এই অ্যাটম বোমের মাল মশলা মেশানোর হাল হকিকত জানেন, অর্থাৎ নারী নক্ষত্র সবই জানেন। কি পরিমাণ কোন দ্রব্য সামগ্রী কার সঙ্গে কতটা মিশিয়ে এই বোমা তৈরি করা হয় সেটার কথাই বলা হচ্ছে যে অনেকেই সেটা জানেন, কিন্তু তামাকের সঙ্গে খুশবাই, অর্থাৎ তামাকের মধ্যে যে সুঘ্রাণটা তৈরি করা হয় তার পিছনে রয়েছে গুরুতর রহস্যাবৃত ইন্দ্রজাল, অর্থাৎ রহস্যে মোড়া এই খুশবাই বানানোর জন্য তামাকের মধ্যে তা একটা ঐন্দ্রজালিক জাদুকরী ব্যাপার যেন এখানে রয়ে গেছে, যা জাদুকররাই শুধুমাত্র দেখাতে পারে। কিছু বাড়িয়ে বলছি না, অজন্তার দেওয়াল এবং ছবির রং কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগে পাথরে জোড়া দেবার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল, আমরা সে তত্ত্বগুলো মাথা খুঁড়েও বের করতে পারিনি এবং পারেনি বিশ্ব সংসার বের করতে। কি কৌশলে, কি মশলা দিয়ে মিশরীরা তাদের মমিগুলোকে পচার হাত থেকে বাঁচিয়েছিল। পরস্পর দুটো তথ্য এখানে প্রাবন্ধিক দিয়েছেন। প্রথমটা হচ্ছে অজন্তার দেওয়ালের গুহাচিত্র, তা দীর্ঘকালের জন্য সজীব ও প্রাণবন্ত করে মানুষকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার ক্ষেত্রে তারা যে কোন মশলা দিয়ে বানিয়েছিল বা পাঠান যুগে পাথরে জোড়া দেওয়ার যে কোন মাল কী পরিমাণে ব্যবহার করা হয়েছিল, সেসব মাথা খুঁটেও আমাদের পক্ষে বের করা সম্ভব হয়ে ওঠেনি। বিশ্ব সংসারও বের করতে পারেনি ওই একই রকমভাবে কী মশলা দিয়ে মিশরীরা তাদের এই মমি দিনের পর দিন, বছরের পর বছর কিভাবে যুগের পর যুগ ধরে তা রক্ষা করে এসেছে। যে কেমিক্যাল তারা ব্যবহার করত বা যে দ্রব্য সামগ্রী দিয়ে তারা এই মমিকে সংরক্ষণ করত। মমি আসলে হচ্ছে একটা মৃতদেহ যাকে উন্নত প্রযুক্তির দ্বারা প্রাকৃতিক বিভিন্ন ধ্বংসের হাত থেকে সুরক্ষিত রাখা যায়। তো সেই সুরক্ষিত রাখার পদ্ধতি বা কৌশল যেন
অজানা বলেই প্রাবন্ধিক বলতে চেয়েছেন। স্বীকার করি, মিশরীরাই একদিন সে কায়দা ভুলে মরে দিয়েছিল। পাঠান মোগল যুগে যেরকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যা অনাদরে লোপ পায়, তবু তো আমরা আজও মকরধ্বজ চবনপ্রাশ বানাতে পারি। ভেজাল তো শুধুমাত্র সেদিন আমাদেরই চশমার সামনে। অর্থাৎ ভেজাল শুরু এর বেশি দিনের ইতিহাস নেই। ভেজাল যেন সাম্প্রতিক কালের ঘটনা। লেখকের এই প্রবন্ধের মধ্য দিয়ে প্রমাণ করছে যে অতীত এই ভেজালবিহীনভাবে সুন্দরভাবে সব কিছু তৈরিতে তারা মনোনিবেশ করত। তো সেই পাঠান মোগল যুগের সময়কাল থেকে রসায়নবিদ্যা যেন কিছুটা লোপ পেয়েছে অনাদরে, অবহেলায়। তথাপি তামাকে কি করে খুশবাই জোড়া যায়, তামাকের স্বাদটি কি জখম করে না? আচ্ছা, ভেজাল তো শুরু হয়েছে সেই সময় থেকেই, তথাপি ভেজাল শুরু হয়েছে বেশি দিনের নয়, সেটাই লেখক বলতে চেয়েছেন। এবং বলছেন যে আমরা আজও এই মকরধ্বজ চবনপ্রাশ বানাতে পারি। মকরধ্বজ হচ্ছে তেজস্কর আয়ুর্বেদীয় ঔষধ এক ধরনের। এছাড়া চবনপ্রাশ চিনি, মধু, ঘি, আমলকি, জাম, তিল, বেরি ইত্যাদির মিশ্রণে তৈরি একটা আয়ুর্বেদিক ঔষধ। বিশেষ করে এই চবনপ্রাশ শীতের প্রাককালে যদি সকলের পক্ষে খাওয়া সম্ভব হয়, একটা পরিমিত পরিমাণে সপ্তাহের কয়েকটি দিনে, তাহলে দেখা যায় যে শীতের সময়ে সর্দি, কাশি, ঠান্ডা লাগার প্রবণতা তাদের যথেষ্ট পরিমাণে কম থাকে। তো এটা একটা ভেষজ ঔষধের মতন। তো সেটার কথাই এখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন। এসবও কিন্তু আমাদের মধ্যে এখন ভেজাল ছাড়া পাওয়া যায় না। আমাদের চশমার সামনে বলতে প্রাবন্ধিক এটাই বলতে চেয়েছেন যে একেবারে সাম্প্রতিককালে যখন আমাদের চোখের সামনে যেন এটা তৈরি হচ্ছে ওই ভেজাল রূপে। মিশরীয়রাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। মিশরীয়রাও এই সুগন্ধ কীভাবে তৈরি করা যায় তা ভুলে যায়নি। ঝর্তি পড়তি যেটুকু এলেম তখনও তাদের পেটে ছিল, তাই দিয়ে তারা সেই সমস্যার সমাধান করল। অর্থাৎ তাদের সেই অতীত বিদ্যা অনুসরণ করে তারা বর্তমানের সমস্যার সমাধান করবার জন্যে প্রয়াসী হয়েছে। তামাকে কি করে খুশবাই জোড়া যায়, তামাকের স্বাদটি কি জখম না করে, অর্থাৎ তামাক তার মধ্যে দিয়ে যে খুশবু বা সুবাস বা সুন্দর একটা গন্ধ, ঘ্রাণ পাওয়া যায়, তা তারা পুরোপুরি ভুলে যায়নি। অর্থাৎ স্বাদটি জখম না করে, অর্থাৎ তাকে না হারিয়ে তার স্বাদটা যথাযথভাবে রাখার চেষ্টা করেছে। তাই যখন কোনো ডাক সাইটে তামাক করদারের হায় এ গোত্র পৃথিবীর সর্বত্র কি কাবুল কি দিল্লি কি কায়রো, সুকুমারের ভাষায় বলি হুসহুস করে মরে যাচ্ছে। তদারকিতে কায়রোর কাফেতে তামাক সাজা হয় এবং সেই কদরদার যখন সে তামাকের নীলাভ ধুয়োটি ফুরফুর করে নাকের ভিতর দিয়ে ছাড়েন এবং নীলনদের মন্দমধুর ঠান্ডা হাওয়া যখন সেই ধুয়োটির সঙ্গে রসকেলি করে তাকে ছিন্ন ভিন্ন করে কাফের সর্বত্র ছড়িয়ে দেয়, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। পাইকারি সিগারেট খেকোম পর্যন্ত বুকের উপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুদা তালাব তারিফ বলে। অর্থাৎ এই যে অতি প্রসিদ্ধ বা বিখ্যাত ব্যক্তি, যিনি কদর করতে পারেন এই সিগারেটের, সেই সিগারেটের কদরদাতারও মধ্যে একটা উন্নাসিক ভাব আসে। হুসহুস করে মরে যাচ্ছে বলতে এখানে সুকুমার রায়ের হজবরল্লাহ বইয়ের থেকে প্রাবন্ধিক এই অংশটুকু নিয়ে বলতে চেয়েছেন যে তামাকের যোগ্য কদরদার সমজদারের সংখ্যা কমে আসা এবং তার মধ্য দিয়ে যে দু একজনের মধ্যে আজও এই প্রবণতা রয়ে গেছে, সেটি যারা তার গন্ধ বা সুবাস পায় তারা বুকে হাত চেপে মনে মনে তারিফ করেন খোদা তালার, অর্থাৎ আলহামদুলিল্লাহ কথার মধ্যে দিয়ে আল্লাহকে ধন্যবাদ জানান। কি জিনিসই না তারা
বানিয়ে গেছে বা তৈরি করে গেছে। আর ইলিশের বেলা সেরকম হয়েছিল। এ অধম ঠিক সেই রকম তাজ্জব মানে বেহেশতের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন? তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? ইলিশের বেলা যেরকম হয়েছিল বলতে, ইলিশ বাংলাদেশের অতি প্রসিদ্ধ মাছ, যা বিশ্বের বাজারে রপ্তানি করা হয়ে থাকে। যদিও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর দেখা মিললেও পদ্মার ইলিশ তার যেন কদর আলাদা রকমের। তো প্রাবাদিক বলছেন এ অধম ঠিক সেরকম তাজ্জব মানে অর্থাৎ স্বীকার করে এই বাংলাদেশের ইলিশের মতন বেহেশতের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন? অর্থাৎ বেহেশত মানে স্বর্গ, সেখানে এই তামাকের কথা উল্লেখ করা নেই। সেখানে কি কি জিনিস থাকার কথা পেলে মানুষ মানে মৃত্যুর পরেও সুখে থাকতে পারবে বলে বিশ্বাস করে, সেখানে এই জিনিসের কথা কেন উল্লেখ করা নেই? তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? তাহলে পাপের মধ্য দিয়ে ওই নরকে কে যেত সেখানে? এই প্রশ্ন প্রাবন্ধিক করছেন। বাঙালি তার চুলটিকে কেতাদুরস্ত করে রাখতে ভালোবাসে। বাঙালিদের পছন্দ চুলের আদব কায়দা একটু মানিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে ঘুরে বেড়ানো। কাবুলির বেলা অবেলা মোকা পেলেই তার পায়জারে গুটি কয়েক পেরেক ঠুকিয়ে নেয়। আর কাবুলিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় গুটি কতক পেরেক ঢুকিয়ে চলা। পাহাড়ে জঙ্গলে তাদের চলার ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে। ইংরেজ আয়না সামনে পেলেই টাইটা ঠিক মধ্যিখানে আছে কি না তার তদারকি করতে ব্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ সাহেবদের ক্ষেত্রে তারা টাইটা সবসময় সাইড হয়ে গেল কি না সেটা নজরে রাখার চেষ্টা করে। সামনে আয়না পেলেই টাইটা ধরে নাড়িয়ে ঠিক জামার বোতামের ওপরে বসিয়ে নিয়ে তারা, বা যে মিডল পজিশানে আছে কিনা তারা দেখবার চেষ্টা করে। পেশোয়ারিরা বলা যেতে পারে পাঠানের প্রধান শিরোপীড়া তার শিরাভরণ নিয়ে। অর্থাৎ পাঠান যারা হয়ে থাকে তাদের মাথার যন্ত্রণা হচ্ছে শিরাভরণ, অর্থাৎ মস্তকে ধারণ করা পাগড়ি। তো সেই পাগড়ি নিয়ে তারা একটু বিশেষ ভাবনায় সেটাকে ঠিকঠাক আছে কিনা ভেবে নিয়ে তারা চলতে ভালোবাসেন। আর মিশরীর চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ, আরবি ভাষায় প অক্ষর নেই, তাই ইংরেজি পালিশ কথাটা মিশরীয়তে বালিশ রূপে ধারণ করেছে রাখার জন্য। অর্থাৎ মিশরীয়দের ক্ষেত্রে তাদের দুর্বলতা হচ্ছে তারা জুতো জোড়াটাকে মানে পালিশ করা হয়েছে কিনা। যদিও এখানে আড্ডার মধ্য দিয়ে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বলতে চেয়েছেন আরবি ভাষায় প অক্ষর নেই, তাই ইংরাজি পালিশ কথাটা সেখানে ব্যবহার না করে বালিশ কথাটা তার পরিবর্তে ব্যবহার করা হয়েছে, যে জুতো জোড়াটিকে বালিশ রাখার জন্য, অর্থাৎ জুতো জোড়া যেন পালিশ থাকে। অতএব কাফেতে ঢোকা মাত্রেই কাফের বুট পালিশ অর্থাৎ বুট পালিশ করনেওয়ালা ছোকরা এসে আপনাকে সালাম ঠুকবে। আপনি তাকে বিলক্ষণ চেনেন, তাই দাঁত মুখ চিয়ে বলবেন যা, তার অর্থ আচ্ছা পালিশ কর। যে 32খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুথ বালিশ কর্মে নিযুক্ত হবে। অর্থাৎ আপনি প্রথমে তার সরিয়ে দেওয়ার ভাবনা ভাবলেও পরে যখন তাকে বলবেন বুথ বালিশ কর্মে নিযুক্ত হতে, অর্থাৎ বুট পালিশ করতে নিযুক্ত হতে, তখন তার চোখ মুখে একটা ঝকঝকে ভাব এবং 32খানা দাঁত বার করে সে একটা হাসি দেবে। সদস্যদের কেউ বলবেন শুভ দিবস, কেউ কেউ একটু মৃদু হাস্য করবেন, আর কেউ মুখ খবরের কাগজের আড়ালে রেখেই কাগজখানা ঈষৎ দুলিয়ে দেবেন। অর্থাৎ সদস্যরা আড্ডার মধ্যে যারা থাকেন তাদের কেউ কাউকে শুভ দিবস জ্ঞাপন করবে, কেউ হাই হ্যালো করে বা বলে সম্বোধন করবে, কেউ মৃদু হাসি হেসে আবার খবরের কাগজের আড়ালে নিজেকে মগ্ন করবেন। এইভাবেই তারা আড্ডার পরিবেশটাকে সচল রাখবেন। ইতিমধ্যে আপনার
কফি এসে উপস্থিত। আর এইসবের মাঝে যখন আপনার প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সেই কফি আড্ডার স্থলে কফি এসে উপস্থিত হবে, ওইটা ঠিক জানে আপনি কতটা কড়া, কতখানি চিনি আর কোন ঢঙের পেয়ালার কফি খেতে পছন্দ করেন। অর্থাৎ পূর্ব পরিচিতির সূত্রে যখন এই কায়রোবাসীদের মধ্যে কফি শপের ওয়েটাররা এসে সামনে দাঁড়াবে, তখন তারা আগাম অনুমান করে নিতে পারে সেই সূত্রে, পূর্ব পরিচিতির সূত্রে, যে কোন ধরনের পেয়ালা, কতটা চিনি আপনার পক্ষে নেওয়া সম্ভব। আপনি বলবেন চিঠিপত্র নেই। আপনার কথার মধ্যে দিয়ে হয়তো প্রশ্ন করবেন যে চিঠিপত্র নেই, অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কাফের ঠিকানা দিয়েছেন। জিজ্ঞেস করলেন ফোন? আগে না, তবে ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি যেন চলে না যান। অর্থাৎ ইউসুফ বে, আমরা আগেই ইউসুফ বের পরিচয় দিয়েছি, খাঁটি মুসলমান, যার কথা এখানে এই আড্ডার মধ্য দিয়ে বলে বোঝানো হবে যে অনেকেই আসবেন, তার মধ্যে আপনি একজন বা এসেছেন, তো আপনাকে অপেক্ষা করতে হবে। চলে যাক গে ইউসুফ বে, আমি জিজ্ঞাসা করছি চিঠি বা ফোন নেই? অর্থাৎ চিঠি বা ফোন কি আছে? কাঁচুমাচু হয়ে বললে আগে না, জানে আজ আপনি দরাজ হাতে বকশিস দেবেন না, যাও চিঠির কাগজ নিয়ে এসো। এইভাবে কাগজ বকশিসের, অর্থাৎ যে দক্ষিণা বাড়তি দেওয়া হয়ে থাকে রীতি বা সংস্কার অনুযায়ী, তো সেই বকশিসের কাগজ আনার কথা ওয়েটারকে বলে দেওয়া হলো। কাফের নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ, খাম ব্লটিং প্যাডে যাবতীয় সাজ সরঞ্জাম 1 মিনিটের ভিতর উপস্থিত হবে। আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যখন ঘণ্টাখানিক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিতে রাখে ফেলতে, তখন হঠাৎ রমজান বে শুধাবে কাকে লিখলে, যেন কিছুই জানে না। অর্থাৎ এতক্ষণ প্রেমপত্র লেখার কাজে নিজেকে ব্যস্ত রেখে ওয়েটারের সেই পরিচিত কাগজ এনে দেওয়ার মধ্য দিয়ে যে লেখা, সেই লেখা যেন রমজান বে এসে উপস্থিত হয়ে দেখেও যখন প্রশ্ন করে কাকে লিখলেন, তিনি ভবঘুরের মতন কিছুটা বলে বসেন যে কিছুই জানে না, এরকম একটা ভাব নিয়ে। চটে গিয়ে বলবেন তোমার তাতে কি? অর্থাৎ রমজান বের প্রশ্ন শুনে তখন হয়তো বা বলে বসতে ইচ্ছা করবে তোমার তাতে কি। রমজান বে উদাস সুরে বলবে না, আমার তাতে কি, তবু বলছিলুম সকালে বিলকিসের সঙ্গে দেখা, সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন 11:30টায় ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করো। অর্থাৎ প্রেমিকা এই বিলকিস, তার সঙ্গে যেন সাক্ষাৎ হয় কোথায় না, বেলা 11টার সময় ফামিনা সিনেমার গেটে। এটার মধ্যে দিয়েও একটা আড্ডা ব্যক্ত করা হচ্ছে। স্বামী বা প্রেমিক এখানে তার সঙ্গে সরাসরি কথা না বলে, তাকে না জানিয়ে আরেকজন ব্যক্তির কাছে এই রমজান বেকে জানিয়ে দেওয়া যে ফামিনা সিনেমা হলের গেটে 11টার সময় দাঁড়াতে, এটার মধ্যে একটা মজা বা আড্ডা প্রকাশ পায়। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থেকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি করা না হয়ে থাকে। ধন্যবাদ।